যে কোনো মুহূর্তে পুরো রাজনীতি একদম ঘুরে যেতে পারে। রাজধানী শাহবাগ উত্তাল, জনতা অবস্থান নিয়েছে স্বতঃস্ফূর্তভাবে। তারা রাজপথ ছাড়বে না উপদেষ্টারা না আসা পর্যন্ত। যাদের চেহারায় থাকে নিষ্পাপ ভাব আর হাতে থাকে দাবার চাল, তারাই সবচেয়ে বেশি বিপজ্জনক হয়। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি সারা বিশ্বে নোবেল জয়ী এবং শান্তির দূত হিসাবে পরিচিত, কিন্তু সেই শান্ত চেহারার পিছনের সত্যটা আজ সামনে চলে এসেছে। আর এই বোমা ফাটানোর খবরটি দিয়েছে চমকের পর চমক এবার আসবে। আপনি নিশ্চিত থাকেন আগামী 24 ঘন্টার মধ্যে বহু চমক আপনাদের সামনে হাজির হবে। যার প্রথম চমকটা এবারে দৈনিক প্রথম আলো সহ বেশ কিছু গণমাধ্যম নিশ্চিত করছে এই মধ্যরাতে। সেটা হচ্ছে ইতিহাসের এক মাইল ফলক স্পর্শ করেছে। সত্যি ইতিহাসের একটা অধ্যায় প্রবেশ করেছে। সাংবাদিকতা চুপাই যাইছো কুত্তার বাচ্চা, তুই জানিস না ডিজিএফআর মধ্যে আয়না ঘর আছে? ডিজিএফআই গুম খুনের সাথে জড়িত। ওয়াকারের বাচ্চা, মির্জাফরের বাচ্চা, মির্জাফর সালুয়ার পোলা, তুই জয়শঙ্করের ফোন করে কষ্ট কেন? তারেক রহমানের প্রত্যাবর্তন পরবর্তী পরিস্থিতি নজরে রাখছে ভারত। ভারতের কাছে কি তারেক রহমান কোনো সাইন করে এসেছেন যে তারেক রহমান দেশে এসে কি করবেন না করবেন, কোথায় খাবেন, কোথায় ঘুমাবেন, কোথায় যাবেন, এইগুলা তারা নজরে রাখবে কেন? দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, অবশেষে ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক খেলা শুরু। দর্শক মণ্ডলী, শহীদ ওসমান হাদিকে যখন গুলি করা হয় তারপর থেকেই কিন্তু আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন ছায়ের এবং বাংলাদেশের গোয়েন্দাদের একটা যোগসাজশ আছে বলেই অনেকেই সন্দেহ করছিলেন। প্রিয় দর্শক, এবার এই গোপন বিষয়টিকে সামনে নিয়ে এসেছেন একজন বিশ্লেষক। সেই বিষয়টি আপনারা একটু পরেই জানতে চলেছেন। এছাড়াও দর্শক, শহীদ ওসমানকে গুলি করায় যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা রিমান্ডে ঠিক কি কি তথ্য দিয়েছেন আর সেই তথ্যের জেরে এখন পরিস্থিতিটা কি দাঁড়াচ্ছে সে বিষয়টি নিয়ে থাকছে বিস্তারিত আলোচনা। তো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন না টেনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। প্রিয় দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। যাদের চেহারায় থাকে নিষ্পাপ ভাব আর হাতে থাকে দাবার চাল, তারাই সবচেয়ে বেশি বিপজ্জনক হয়। আজকের খবরটাও ঠিক তেমনই, যা নতুন দিল্লি থেকে ওয়াশিংটন পর্যন্ত সবার ঘুম উড়িয়ে দিয়েছে। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি সারা বিশ্বে নোবেল জয়ী এবং শান্তির দূত হিসাবে পরিচিত, কিন্তু সেই শান্ত চেহারার পিছনের সত্যটা আজ সামনে চলে এসেছে। আর এই বোমা ফাটানোর খবরটি দিয়েছে খোদ বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থা এবং আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রক বা পেন্টাগন। এমন একটি রিপোর্ট টেবিলে এসেছে যা পুরো এশিয়ার নিরাপত্তা ব্যবস্থাকে নাড়িয়ে দিয়েছে। যে চীনের পিপলস লিবারেশন আর্মি বিশ্বের 21টি দেশে তাদের নতুন সামরিক ঘাঁটি বা মিলিটারি বেস তৈরি করতে যাচ্ছে। আর এই তালিকার একদম উপরের দিকে নাম রয়েছে বাংলাদেশের। এর মানে বোঝেন? এর মানে হলো এখন চীনা সৈনিক, চীনা মিসাইল এবং চীনা ট্যাঙ্ক ভারতের উত্তর পূর্ব সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে মোতায়েন থাকবে। আসুন এবার সেই মার্কিন রিপোর্টের গভীরে যাওয়া যাক, যা ভারতের সাউথ ব্লকে হইচই ফেলে দিয়েছে রীতিমতো। অর্থাৎ চীন বাংলাদেশে বসে ভারতের প্রতিটি গতিবিধির উপর নজর রাখবে। তারা দেখবে ভারতের মিসাইল কোথায় রাখা আছে, ভারতের নৌবাহিনী বঙ্গোপসাগরে কি করছে। দর্শক, একে বলা হয় প্রজেকশন অফ পাওয়ার। চীন চায় যদি কাল যুদ্ধ বাঁধে তবে 1000 কিলোমিটার দূর থেকে সেনা আনার বদলে তারা যেন সরাসরি বাংলাদেশের ঘাঁটি থেকেই ভারতের উপরে হামলা চালাতে পারে। এটি এক ধরনের ফরওয়ার্ড মিলিটারি বেস হবে। এবার একটু ভাবুন, একদিকে লাদাখে চীন বসে আছে, অন্যদিকে পাকিস্তানে, আর এখন তৃতীয় দিক বাংলাদেশেও চীনা সেনার উপস্থিতি। এটি ভারতকে 3 দিক থেকে ঘিরে ফেলার চীনের সেই স্ট্রিং অফ পালস নীতির সবচেয়ে বিপজ্জনক পর্যায়, যা এখন বাস্তবে পরিণত হচ্ছে। দেখুন, শেখ হাসিনা যতক্ষণ ক্ষমতায় ছিলেন তিনি ভারতের সাথে সম্পর্ককে প্রাধান্য দিয়েছিলেন এবং চীনকে একটা সীমার বাইরে বাড়তে দেননি। কিন্তু তিনি দেশ ছাড়তেই এবং মোহাম্মদ ইউনূস গদি পেতেই পুরো খেলা উল্টে গেছে। ইউনূস সাহেব আসতেই চীন ও বাংলাদেশের সম্পর্ক হঠাৎ এত গভীর হয়ে গেছে যেন কত বছরের হারিয়ে যাওয়া দুই বন্ধু আবার ফিরে পেয়েছে একে অপরকে। বাংলাদেশ এখন চীনা অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা হয়ে উঠেছে। এটি শুধু ব্যবসা নয়, এটি একটি রণকৌশলগত অংশীদারিত্ব। চীন বাংলাদেশকে কি কি দিয়েছে তা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। বাংলাদেশি সেনাকে VT-5 লাইট ট্যাঙ্ক দেওয়া হয়েছে। দর্শক, এগুলো সেই একই হালকা ও শক্তিশালী ট্যাঙ্ক যা চীন লাদাখের পাহাড়ে ভারতের বিরুদ্ধে মোতায়েন করেছিল। এবার এই ট্যাঙ্কগুলো ভারতের উত্তর পূর্ব সীমান্তেও দেখা যাবে। এছাড়া চীন বাংলাদেশকে 2টি অত্যাধুনিক সাবমেরিন দিয়েছে, যার জন্য এটি সম্পূর্ণ সাবমেরিন বেসও বানিয়ে দিয়েছে। 2টি নতুন যুদ্ধ জাহাজও দেওয়া হয়েছে।
এর মানে পরিষ্কার, বাংলাদেশ তাদের সেনাকে ভারতের বিরুদ্ধে লড়ার জন্য প্রস্তুত করছে। তাহলে দেখেন, গত 17-18 বছর ধরে যারা বাকশালকে সাপোর্ট করেছে, যারা আওয়ামী ফ্যাসিবাদকে মানে মশলা দিয়ে বড় করেছে, পানি দিয়ে, তাকে নিড়ানি দিয়ে তাকে বটবৃক্ষ বানিয়েছে, যে আওয়ামী ফ্যাসিবাদকে দিয়ে বাংলাদেশে দিল্লির কলোনি তৈরি করেছে, ভ্যাসেল স্টেট তৈরি করেছে বাংলাদেশকে, দিল্লির এবং কলকাতার যে কালচারাল ফ্যাসিবাদ তৈরি করেছে, এখানে ঠিক একই ক্যারেক্টার, একই সংগঠন, একই ফোর্স, একই ব্যক্তি, একই যেই মানে গ্যাং, দিল্লি গ্যাং অথবা কলকাতা গ্যাং অথবা বাংলাদেশের সকল বাংলাদেশ বিরোধী সুশীল, বাংলাদেশের মোটা দাগের সুশীল সমাজ কিন্তু বাংলাদেশ বিরোধী সুশীল। তারা বাংলাদেশের মাটি, মানুষ, এদেশের আজাদির শত শত বছরকে অন করে না, এই লড়াইকে তারা ধারণ করে না। তাদের নিজস্ব বিদেশি চিন্তা আছে, তারা মস্কোকে এখানে চাপিয়ে দিতে চেয়েছে, তারা পিকিংকে চাপিয়ে দিতে চেয়েছে, তারা কলকাতা, দিল্লির কালচারাল ফ্যাসিবাদ চাপিয়ে দিতে চেয়েছে, কিন্তু এদেশের অধিকাংশ মানুষের লড়াই, শত শত বছরের আজাদির সংগ্রামকে তারা অন করে না, এটাকে তারা ধারণ করে না। এই ধারণ করে না বলেই বারবার দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে এখানে মানুষ জেগে উঠেছে, লড়াই করেছে, গণ অভ্যুত্থান করেছে, পট পরিবর্তন করেছে, রক্ত দিয়েছে দেশের জন্য। তাহলে সেই জায়গাগুলো দেখেন, যেই গণমাধ্যম মাসের পর মাস, দিনের পর দিন বেগম জিয়ার কার্টুন আঁকতো, আপনার এরকম মোটা, মানে মুখটাকে এরকম মোটা করে, ঠোঁটটা বাঁকা করে যে বিশ্রী ধরনের কার্টুন আঁকতো, সেই যে গণমাধ্যম তারেক রহমানকে দুর্নীতির বরপুত্র বানিয়েছে, যেই গণমাধ্যম বাংলাদেশকে মানে বেগম জিয়ার সময় অথবা বিএনপির সময় দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, এই গল্প বয়ান তৈরি করেছে, সেই গণমাধ্যমের কাভারেজ যে দেখলাম, মনে হচ্ছে এরা বরাবরই সব বিএনপির পক্ষে ছিল, এরা বরাবরই তারেক রহমানকে ভালোবাসতো, এরা বরাবরই জাতীয়তাবাদী বাংলাদেশপন্থী মানুষ ছিল। অর্থাৎ সেই সুশীলদের বক্তব্যগুলো 2001 থেকে 6 অথবা গত 17 বছরে হত্যাযোগ্য মানুষটাকে তারা আবার তার ঘাড়ে সওয়ার করা, এটা কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার। এবং এরকম বহু জিনিস কিন্তু আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় দেখেছি। আওয়ামী সুশীল, বাকশালীরা, অনেক সুশীল সমাজের সদস্যরা কিন্তু জিয়াউর রহমানের কাছ থেকে সাহায্য, সহযোগিতা, আশীর্বাদ, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা সব কিছু নিয়েছেন, কিন্তু দিন শেষে তার রাজনীতির বিপক্ষে দাঁড়িয়েছেন সবসময়। অতএব সেই জায়গাটা ভয়ঙ্কর রকমভাবে মানে একটা অশনির সংকেত। এবং যারা বিএনপি নেতৃস্থানীয় ব্যক্তি আছেন, বিশেষ করে বিএনপির ভিতরে জিয়া পরিবার এবং তারেক রহমান, আপনাকে খুব সিরিয়াসলি মাথায় নিতে হবে, এই যে কৃত্রিম ভালোবাসা, মহব্বত, যারা আপনার আজন্ম শত্রু, যারা বাংলাদেশের শহীদ জিয়ার দিল্লির আধিপত্যবাদ বিরোধী রাজনীতির যে শত্রু, সেই মানুষগুলো কেন সাডেনলি আপনার বন্ধু হিসেবে আপনার সামনে এসছে? তারা কেন ঘন্টা পর ঘন্টা আপনাকে মিডিয়া কাভারেজ দিচ্ছে এবং ডিসপ্রপোর্শনালিটি দিচ্ছে? অর্থাৎ সেই জায়গাটা সিরিয়াসলি কনসার্নিং। এবং একইভাবে দেখলাম যে দিল্লি এবং কলকাতার পত্রিকাগুলো প্রায় একই লাইনে, একই মার্জিনে এই কথাবার্তাগুলো বলছে। দ্বিতীয়ত হচ্ছে যে সুশীল সমাজ এবং গণমাধ্যম যে আচরণটা করেছে, তাদের আসলে পেশাদারিত্বের মধ্যে পড়ে কিনা, আমার কাছে মনে হয়েছে যে না, পেশাদারিত্বের মধ্যে পড়ে না। এবং এই যে একটা পেশাদারিত্ব ক্ষুণ্ণ করে সাংবাদিকতা করা, যেটা আওয়ামী আমলে আমরা দেখেছি যে গণমাধ্যম দালালি করতে করতে, চাটুকারিতা করতে করতে, চামচামি করতে করতে এত নিচে নেমে গেছে যে বাংলাদেশের সংবাদ মাধ্যম, টেলিভিশন, গণমাধ্যমের উপরে মানুষের আস্থা চলে গেছে। বিটিভিকে মানুষ বাতাবি লেবু টেলিভিশন বলতো। কেন মানুষ ইনক্রিজিংলি সোশ্যাল মিডিয়ার দিকে ধাবিত হচ্ছে? কারণ মানুষ এই জিনিসগুলো দেখতে পছন্দ করে না, তারা এগুলোর জন্য প্রস্তুত না। এই দালালি, চামচামি, যেভাবে আমরা দেখেছি না, বিটিভির সাংবাদিকরাও স্বায়ত্তশাসন বিরোধী মিছিল মিটিং করতেছে, তারা স্বায়ত্তশাসন চায় না। আমরা তাদেরকে স্বাধীনতা দিতে চাই বলে লড়াই করেছি, কিন্তু তারা স্বায়ত্তশাসন চায় না, তারা স্বাধীনতা চায় না, তারা গোলামিত্ব চায়। তো সেই বাস্তবতায় এই যে সাংবাদিক গোষ্ঠী এবং গণমাধ্যম এবং গণমাধ্যমের নেতা, মালিকরা, নোয়াবের, অমুক তমুক, গান গাওয়া লোকরা হাসিনাকে যে সার্ভিস দিয়েছে, সাডেনলি পুরো 360 ডিগ্রি ঘুরে গিয়ে এখন তারেক রহমান এবং বিএনপিকে সে সেবা দেওয়া শুরু করছে। এর মাধ্যমে কিন্তু গণতন্ত্র এবং গণমাধ্যম দুটাই কিন্তু হুমকির মুখোমুখি পড়বে। এবং এটার মধ্য দিয়ে যেটা হবে, আবার একটা নতুন ফ্যাসিবাদ কায়েমের সম্ভাবনা তৈরি হবে। এত বেশি চাটুকারিতার কারণে যেটা হচ্ছে, বিএনপিকে এবং তারেক রহমানকে জনবিচ্ছিন্ন করে ফেলবে। কারণ তারা এমন কিছু খবর সারাদিন তাকে ফিট করবে যেটা জনবিচ্ছিন্ন, যেটা জনগণের মনের কথা না। অতএব সেই জায়গাতেও বিএনপির পলিসি মেকার এবং তারেক রহমান আপনাকে পার্টিকুলারলি সতর্ক থাকতে হবে যে এইটা কোনোভাবে কাম্য না। সাংবাদিকতা চুপাইতে আইছো, কুত্তার বাচ্চা, তুই জানিস না ডিজিএফআর মধ্যে আয়না ঘর আছে? ডিজিএফআই গুম খুনের সাথে জড়িত। হিন্দু কাব্যে যেই রাবণের চরিত্রটা ফুটিয়ে তোলা হয়েছে, রাবণকেও ভালো বলতে গেলে লজিক্যাল ওয়েতে তাকে ভালো বলতে হয়। যেমন মেঘনাদ বধ কাব্যে মাইকেল মধুসূদন দত্ত তাকে, রাবণকে একজন স্নেহময়ী বাবা হিসাবে দেখাইছে। ভালোবাসার চরম শিখরে নিয়ে রাবণকে আর ভালো একজন স্বামী হিসাবে ব্যাখ্যা করেছে। অর্থাৎ ভালো একটা জায়গায় নিয়ে তারপরে এই ব্যাখ্যাগুলো করতে হয়। কিন্তু বাংলাদেশের যে দালালগুলো অনলাইনে আছে, সাংবাদিকতায় আছে, ছাড়া তার ধারে কাছেও যাবে না, যুক্তির পাশে দাঁড়াবে না, এ ধরনের একটা পেশা আছে। কথা শুনেন, তারা বাংলাদেশের ডিজিএফআই সব থেকে খারাপ, বাংলাদেশের এনএসআই সব থেকে খারাপ, বাংলাদেশ সেনাবাহিনী সব থেকে খারাপ। তাহলে শালাবেটা সরি, তাহলে তোর ভালো কি? শালার বেটা না, তুমি খানকির পোলা, অস্বীকার করবা? ডিজিএফআই ভালো কইবা তুমি? গেট পোলা, সাংবাদিকতা চুপাইতে আইছো, কুত্তার বাচ্চা, তুই জানিস না ডিজিএফআর মধ্যে আয়না ঘর আছে?
ডিজিএফআই গুম খুনের সাথে জড়িত কি বলো তুই জানিস? কর্নেল রেদওয়ান রাস্তায় নেমে লোকজনদেরকে গুলি করে পাখির মতো মানুষ মারছে, তুই জানিস না? ওয়াকার বিডিআর পিলখানার সামনে ওইখানে দাঁড়ায়া মির্জাফরের ভূমিকা পালন করছে, তুই খানকির পোলা জানিস না? তুই খানকির পোলা, তুই সাংবাদিকতা মারাইতে আইছিস, আল জাজিরা মারাইতে আইছিস, সেও আপদ চুপ! তোরে গালি দিল তোমার সময় নষ্ট, হারামজাদা। দালালি মারাইতে আসছিস, হারামজাদা। ভালো রে ভালো বল, আমি তোর প্রশংসা করবো, কুত্তা বাচ্চা। ভালোকে ভালো বল, খারাপকে খারাপ বল, আমি তোরে সাপোর্ট করবো। ছাউয়ার পো নাম চোপাইছে জুলকা, কয় টাকা পাস ডিজিএফআই থেকে? ওয়াকারের নুনু চুইসা তুই কয় টাকা পাস? যে কোনো মুহূর্তে পুরো রাজনীতি একদম ঘুরে যেতে পারে। রাজধানী শাহবাগ উত্তাল, জনতা অবস্থান নিয়েছে স্বতঃস্ফূর্তভাবে, তারা রাজপথ ছাড়বে না উপদেষ্টারা না আসা পর্যন্ত। এই সরল অর্থ, শরীফ ওসমান হাদির রহস্য উদ্ঘাটন হবে, ইউনূসকে বাধ্য করা হবে। এবার আর ইউনূস গোপন রাখতে পারবে না। যতক্ষণ পর্যন্ত ওসমান হাদির শাহাদাতের হত্যার রহস্য উদ্ঘাটন না হবে, ততক্ষণ পর্যন্ত এই আপোষহীন জনতা ঘরে ফিরে যাবে না। অতএব আমি দেখতে পাচ্ছি স্পষ্টতই শাহবাগে যা ঘটছে এটা স্বতঃস্ফূর্ত। এখানে কোনো বিরিয়ানি নাই, কোনো টাকা পয়সা নাই, একদম পিওর বাংলাদেশের সাইলেন্ট মেজরিটি। এই সাইলেন্ট মেজরিটি জেগে ওঠে না, এরা সাধারণত নীরবে ভোট দেয়, কিন্তু এরা এবার রাজপথে এসেছে। একটা টাকা লাগবে না, ওইরকম কোনো ডাক দেয়নি। মানুষ গভীর রাতে নীরবে নিবৃতে এসে শরীফ ওসমান হাদির কবর জিয়ারাত করে যায়, কান্না করে নীরবে নিবৃতে এসে শাহবাগে অবস্থান নিয়েছে। শাহবাগের দিকে তাকিয়ে আছে পুরো বাংলাদেশ। অভূতপূর্ব দৃশ্য, নজিরবিহীন দৃশ্য। হ্যাঁ, আউটার সিনারিওর দিক থেকে, এক্সপোজারের দিক থেকে 2013 সালে গণজাগরণ মঞ্চ এরকম ঘটেছিল। তাদের অন্ধকারে হাজার 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 মোবাইলের লাইট, স্লোগান, এক অন্যরকম বাংলাদেশ, অভূতপূর্ব বাংলাদেশ। এই শাহবাগ উল্টে গেছে। সেই শাহবাগ 13 সালে কোন শাহবাগ ছিল আর এখন কোন শাহবাগ? যেই শাহবাগে কাদের মোল্লার বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছিল, আর ছোট্ট একটা ছেলে, ইয়াং আমাদের বন্ধু, তখন কাদের মোল্লার ফাঁসির খবর শুনে একা একা কান্না করেছিলেন। তার বোন কান্না করতে নিষেধ করেছিলেন, কারণ কান্নার অধিকার ছিল না, কেউ দেখে ফেললে তাকে মেরে ফেলবে, যদি কান্না করবে না। সেই ওসমান হাদির পক্ষে আজকে শাহবাগ জেগে উঠেছে। সেই 13 সালে শাহবাগে তো বিরিয়ানি দিয়ে সরকারি পৃষ্ঠপোষকতায় লোক যেত, এখানে কোনো বিরিয়ানি নাই। মানুষ এখানে এসেছে একদম স্বতঃস্ফূর্ত ভাবে। তারেক রহমান, ইউনূস, কারো রাজনীতি এখানে চলবে না। বাংলাদেশের শরীফ ওসমান হাদির রাজনীতি চলবে। ভারতের আধিপত্যবাদের ঠাই এই বাংলাদেশে হবে না, স্পষ্টতই আমরা দেখতে পাচ্ছি। এবার ওসমান হাদির রহস্য উদ্ঘাটন হবে। রহস্য উদ্ঘাটন হলে বাংলাদেশে তোলপাড় সৃষ্টি হবে। অভূতপূর্ব ঘটনা শুরু হয়ে গেছে। দর্শক, এই শাহবাগ থামবে না। আমি শরীফ ওসমান হাদি গুলি করার পরে, গুলি খাওয়ার পরে আমি বলেছিলাম, শরীফ ওসমান হাদি শাহাদাত বাংলাদেশের রাজনীতিতে এক নজিরবিহীন পরিবর্তন ঘটাবে। ইন্ডিয়ান হেজিমনি বাংলাদেশ থেকে চিরতরে উৎখাত করবে। যেই মুহূর্তে তারেক রহমান ইন্ডিয়ান ব্যাগেজ কান্ধে করে ভারতের কাছে মুসলেকা দিয়ে বাংলাদেশে ফিরেছেন, যে ভারতের আধিপত্য তিনি ধরে রাখবেন, সেই মুহূর্তে বাংলাদেশ জেগে উঠেছে। বিএনপির কান্নাকাটি আপনি দেখবেন অচিরেই। বিএনপি এই শাহবাগের বিরুদ্ধে, এই ইনকলাব মঞ্চে, যা ইনকলাব মঞ্চের লোক নেতৃত্বে ব্যানারে সাধারণ জনতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এবং আমরাও যাব, সবাই আসবেন, যাবেন। বাংলাদেশকে ইন্ডিয়ান হেজিমনি মুক্ত করার মহাপ্লান এখান থেকে শুরু হয়েছে। বিএনপির বিরুদ্ধে লাগবে, কিন্তু বিএনপি কিচ্ছু করতে পারবে না। তারেক রহমান, বিএনপি, তাদের হাইপ নেই, পুরো হাইপ এখন শাহবাগের দিকে, পুরো জাতির দৃষ্টি শাহবাগের দিকে। তারেক রহমান স্মৃতিসৌধ পর্যন্ত যেতে পারেন না, সূর্য ডুবে যায়, আর সূর্য ডোবার পর ফুল দিলে নাকি তার কোনো দাম নাই, বা ফুল দেওয়া যায় না। মজা না? বাংলাদেশ, প্রফেসর ইউনূস যেটা বলেছেন, শরীফ ওসমান হাদি বাংলাদেশের অস্তিত্ব, সে অস্তিত্বের লড়াই শুরু হয়ে গেছে। ইউনূস ডেফিনেটলি এনকারেজড হচ্ছেন এই শাহবাগের শক্তিতে বলিয়ান হয়ে, ইনকিলাব মঞ্চের পুরো বাংলাদেশের শক্তিতে বলিয়ান হয়ে শরীফ ওসমান হাদির হত্যার রহস্য প্রফেসর ইউনূস নিজে উদ্ঘাটন করবেন। এবং বিএনপি, তারেক রহমান এতক্ষণ পর্যন্ত ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে রেখে দিয়েছেন, তিনিও সম্ভবত এই শাহবাগে জাগরণের ফলে থাকতে পারবেন না। দেশের মানুষকে শাহবাগ অবস্থানে আহ্বান ইনকিলাব মঞ্চে, এবং উপদেষ্টা এখানে না আসা পর্যন্ত, সুনির্দিষ্ট ঘোষণা না পর্যন্ত, তাদের দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত তারা শাহবাগ ছেড়ে যাবে না। এর মানে আমি যেটা বলেছিলাম গিলছে, আপনারা আরো দেখবেন সামনে তারেক রহমান অমুক তমুক যতই ভারতের সাথে মুসলেকা বা চুক্তি করে আসুক, ভারতের দালালি যারা করবে তাদের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না। ইন্ডিয়ান কোন প্ল্যান বাংলাদেশে বাস্তবায়ন হবে না। কিভাবে ব্যর্থ হয়ে যাবে দেখেন। তারেক রহমান এসে একটা হাইপ তৈরি করেছে, তারেক রহমান এসেছে, এবার ইন্ডিয়াকে কে ঠেকায়। কিন্তু দেখেছেন, তারেক রহমান এসেছে, কিন্তু ভারতের বিরুদ্ধে শাহবাগ মানে বাংলাদেশ জেগে উঠেছে। এই বাংলাদেশকে কিভাবে কে থামাবে? কেউ থামাতে পারবে না। তো বাংলাদেশে অনেকে বলছেন যে তারেক রহমান এসেছে, সরকার তারেক রহমানকে ক্ষমতা এনে দিবে, আরেকটা বিপ্লব হবে, তারপর বাংলাদেশের মানুষ কোনো কারচুপির নির্বাচন মানবে না। এই শাহবাগ থেকে দেখেন কিভাবে কখন কি ঘটে যায়, এটাকে কল্পনাই করতে পারবে না।
প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।